এই গরমে ঘেমে গেছি, প্রচণ্ড গরম। ফ্যান দিলে আবার এই পডকাস্টে সাউন্ড খারাপ আসে, এই জন্য গরমের মধ্যে বসে আছি। সো বসে আছি মূলত আজকে হচ্ছে আমার দত্তক কন্যা শ্যামলী আসছে কারণ হলো আমার এই ডিটাচমেন্ট টু ডিপার্চার যে বইটা, এই বইটা অলমোস্ট শেষ, 97% হয়ে গেছে, প্রথম ড্রাফট আর কি। সো যেহেতু বই প্রায় শেষ, এখন তো প্রায় সবই জানে যে বইতে আসলে কী লিখছি বা কী বলতে চাইছি। তো আমার মনে হলো যে এই বইটার ওভারঅল ফিলোসফি ব্যাখ্যা করার জন্য, কন্টেন্ট ব্যাখ্যা করার জন্য, মূল কথা প্রমোশনের জন্য একটা সিরিজ অফ আলাপ হইতে পারে। তো সেক্ষেত্রে এই আলাপ করার মতো লোক তো খুব বেশি পায় না, যেহেতু আমার বই পড়ে মাত্র 5 জন। সো 5 জনের একজন আবার থাকে চট্টগ্রামে, রাহাত ভাই। এই আর একজন হচ্ছে গাঙ্গুয়া, সে থাকেন শরীয়তপুরে। এর মধ্যে বাকি থাকলো যে 3 জনের একজন আবার থাকে লন্ডনে। এরপরে যে 2 জন, সে 2 জনের একজন হচ্ছে শ্যামলী, আর একজন নাম আমার মনে পড়তেছে না। অ্যাভেলেবল অপশন ছিল শ্যামলী, যারা আমার বই পড়ে। সো সে কিছু প্রশ্ন চিন্তা ভাবনা করছে বই নিয়ে, যা তার মাথায় আসছে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত এই আলাপটা যা যা বলতে চাইছিলাম শেষ পর্যন্ত হয় নাকি। তো শ্যামলী, তোমার যে এতবার বলার পরে তুমি যে প্রশ্নগুলো রেডি করছো, এই জন্য তোমার ধন্যবাদ জানাই। তুমি শুরু করো। আচ্ছা, ছোটবেলায় আমরা যখন কোনো গল্প বা কবিতা পড়তাম, তখন একটা কথা থাকতো যে গল্পের নামের তাৎপর্য কি। এখন আপনার বইয়ের নাম ডিটাচমেন্ট টু ডিপার্চার, এই নামটার তাৎপর্যটা আসলে কি? এই নামটা নিয়ে বেশ এই আমি যখন 19-23কে বলি, ওরা এখনো পুরোপুরি বলতে পারে না। 19 তো বলতেই পারে না, 23 বলে হচ্ছে ডিটাচমেন্ট টু ডিটাচমেন্ট। তো নামটা অলরেডি বেশ আমাকে আনন্দ দিতেছে যখন 23 এটা বলে। সো এই ভেজাল বাবু করে সবুজ, ও আমাকে বারবার বলতেছিল যে বাংলা বইয়ের নাম ইংরেজিতে কেন, এটা তো বাংলাতেই একটা নাম হইতে পারত। প্রথমত আমি আসলে ভাষার যে লেখার যে ভাষা, সেই ভাষাকে আমি কখনোই চিন্তার চাইতে উপরে স্থান দেই না। ফলে আমার কাছে মনে হয়েছে যে শব্দ বা যে বাক্য দিয়ে আমি আমার একজ্যাক্ট চিন্তাটা প্রকাশ করতে পারি, সেটা যদি হিন্দি ভাষা হয়, পার্সিয়ান ভাষা হয়, আমি সেটাই ব্যবহার করব। এখন তো তোমার বোঝা দরকার হলে বুঝো, না হলে বুঝো না। এটা এমন কোনো বিশেষ গাইড না যে এটা থেকে কোনো প্রশ্ন আসবে। বাট এগেইন, যে কারণে এই নামটা, সেটা হলো যে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম, আমি তো হিন্দি পারি না, ওখানে লোকজন বাংলাও পারে না। ফলে আমার এই 45 দিন প্রায় পুরো সময় ইংলিশে কথা বলতে হয়েছে। বলতে পারো যে আমি ওই সময় ইংলিশ ম্যান হয়ে গেছিলাম, এবং 45 দিন বলতে বলতে আমার ফ্লুয়েন্সিও সেই সময় অনেক বাড়ছিল, আবার একটু কমে গেছে। ফলে আমার মনে হয়েছে যে এই বইয়ের নামকরণে, যেহেতু পুরো সময় ইংলিশই ছিল আমার একমাত্র সঙ্গী, ফলে ইংলিশে আসলে আমি বাঁচিয়ে দিচ্ছি যে কোনোভাবে। ফলে এই বইয়ের নামকরণে ইংলিশ নামটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বইয়ের একটা প্রোটাগনিস্ট থাকে। এই বইয়ের প্রোটাগনিস্টকে, আমি আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এই বইয়ের প্রোটাগনিস্ট। আমার মনে হয়েছে যে এই বইয়ের প্রোটাগনিস্ট হচ্ছে ডিটাচমেন্ট। এই যে আমি আমার চেনা জগৎ থেকে, চেনা মানুষজন থেকে, চেনা অভ্যাস, সব কিছু থেকে পুরোপুরি ডিটাচড অবস্থায় 45 দিন বিমান, ট্রেন, বাস, অটোরিকশা সে ঘোরাঘুরি করলাম। পুরো জিনিসটাই থেকে আমার যে সমস্ত উপলব্ধি বা ইনসাইট তৈরি হয়েছে, এইটা আমার সাথে যে আরও 3-4 জন থাকতো, তাহলে যে সমস্ত উপলব্ধি হইতো, আমি একদম কমপ্লিট একা থাকার কারণে যে উপলব্ধি হয়েছে, সেটার মধ্যে অনেক অনেক ফারাক। তো এই জন্য এইবার মূল প্রোটাগনিস্ট আসলে ডিটাচমেন্ট। সো ডিটাচমেন্টটাকে তুমি বাংলায় যতই একাকিত্ব, বিচ্ছিন্নতা সহ যা যা বলো, আমার মতে ডিটাচমেন্টের ওই গভীরতাটা আসলে বাংলায় শব্দগুলো আমি ফিল করতে পারি না। সো ওইখান থেকে ডিটাচমেন্ট যেহেতু প্রোটাগনিস্ট, ফলে তুমি এটাকে শান্ত কেন মাস্তান যদি বাংলা সিনেমার ওইভাবে চিন্তা করে দেখো, তো এইটা ওই শান্তর জায়গায় ডিটাচমেন্ট ধরে নিতে পারো, যে ডিটাচমেন্টই যেহেতু এবার প্রোটাগনিস্ট। আর ডিপার্চার হলো যে জীবনে প্রথমবার যখন আমি আসলে ইন্টারন্যাশনাল ফ্লাই করলাম, তখন দেখলাম যে ইমিগ্রেশনে একটা ডিপার্চার সিল দিয়ে দিচ্ছে। সো এই ব্যাপারটা আমার মধ্যে একটা নতুন করে অনুরণন তৈরি করলো। সেখান থেকেই মনে হইলো যে আমি এই যে ডিটাচমেন্ট থেকে তারপর যে ডিপার্ট করতেছে, ডিপার্চার সিলস, এবং পরবর্তীতে ফেরত আসা, সব কিছু মিলিয়ে যে একটা জার্নি, সেটাকে তুমি এই বইয়ের নাম তুমি ইজিলি শান্ত কেন মাস্তান ধরতে পারো, যেহেতু ডিটাচমেন্ট প্রোটাগনিস্ট। বাট সেটাকে আমি অন্য নাম দিছি, ওই জায়গা থেকে দেখতে পারো। আচ্ছা,
এই বইতে আমরা জানি যে এই বই লেখার জন্য হচ্ছে আপনি ভারতে ভ্রমণ করছেন 45 দিন। এখানে আপনার মানে ক্রাউড ফান্ডিং, আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে ফান্ড দিচ্ছেন। তাহলে এই বইয়ের ইম্প্যাক্টটা কি, মানে আর্টে, লিটারেচার বা কালচার বা পলিটিক্সে এই বইয়ের ইম্প্যাক্টটা কেমন হতে পারে? না আপনি ঘুরছেন, আপনার নিজের অভিজ্ঞতা বা নিজের চিন্তা ভাবনাটাই লিখছেন, না আসলে এটা কোনো ইম্প্যাক্ট আছে ইন্টেলেকচুয়ালি বা কোনোভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর যে এই যে রাশিয়ার চিঠি, জাপানের ডায়েরি সহ নানা ধরনের বই তৈরি লিখতো, সেগুলোর ইম্প্যাক্ট কি? এমনটা আপনি বলবেন। তো যে কোনো লিটারারি ক্রিয়েশনেরই ইম্প্যাক্ট এইটা মোস্ট প্রবাবলি সমকালে বোঝা যায় না। সমকালে বোঝা যায় হচ্ছে যেটা হচ্ছে সমকালীন কোনো ঘটনা নিয়ে লেখা হয়, সেটা সমকালে ইম্প্যাক্ট বোঝা যায়। এখন একজন ট্যুরিস্ট যে আসপেক্টে হচ্ছে ঘুরতে যায়, একজন রাইটার বা থিঙ্কার যখন ঘুরতে যায়, সেটার মধ্যে আসলে আসপেক্ট এবং প্রকৃতিগত অনেক পার্থক্য থাকে। আমার এখানে আসলে এই কি ছিল, টার্গেট ছিল যে আমি মিনিমাম 1,500 মানুষের সাথে গল্প করব এবং আরও 3,000 মানুষকে দূর থেকে স্টাডি করব, বসে বসে দেখে এই করে। তো সেই টার্গেটটা কিন্তু আমি আসলে ফিল আপ করার প্রায় কাছাকাছি ছিলাম বলে আমার মনে হয়। আমি তো গুনে রাখি নাই, কিন্তু একটা আছে না, এস্টিমেশন আছে না। তো ওইটা যেহেতু হয়েছে এবং আমি লোকাল অনেক মানুষজনের সাথে দেখছি, সো আলটিমেটলি আমি একটা লাইফস্টাইল দেখার চেষ্টা করছি। সো সেই লাইফস্টাইল থেকে আমি যে ম্যাপিংগুলো করছি মানুষ সম্পর্কে, জীবন সম্পর্কে, সোসাইটি সম্পর্কে, পলিটিক্স সম্পর্কে, রিলিজিয়ন সম্পর্কে, মানুষের সেক্সুয়ালিটি সম্পর্কে, সেইগুলার আমার মনে হয় যে সেইগুলার তো একটা কী বলে ইন্টেলেকচুয়াল ভ্যালু থাকা উচিত। এখন সেটা হইতে পারে যে কাজী মারুফের ইতিহাস বা ওরা আমায় ভালো হতে দিল না, না শশাঙ্ক রিডামশন, সেটা প্রশ্ন হইতে পারে, কিন্তু ডেফিনেটলি এটা কোনো একটা ভ্যালু আছে। আই থিঙ্ক সেটা কাজী মারুফের ইতিহাস সিনেমার মতো হবে না, ওটার চেয়ে একটু বেটার হয়তো হবে। বাট এগেন মানে আমার মনে হয় যে যেহেতু মানে আমার মিশনটাই ছিল হচ্ছে যে মানুষ স্টাডি করা, মানুষ স্টাডি করতে গেলে তো আসলে সেখানকার কালচারাল, পলিটিক্যাল, রাষ্ট্রীয় অনেক ব্যাপারই আছে, এবং বাউন্ডারির প্রেক্ষিতে মানুষের আচরণ বদলে যাওয়ার যে ব্যাপারটা, সব কিছু মিলে আমার যে থিসিস বা উপলব্ধিগুলো, সেগুলো আমার মনে হয় যে আমার জায়গায় যদি জাহিদুল ইসলাম সবুজ যাইতো, বা দেখা গেল যে আমার বন্ধু গাঙ্গুয়া যাইতো, তাইলে হয়তো জিনিসগুলা সেরকম কাজ করতো না। ওইটা একটা হয়তো ব্যাপার আছে। আচ্ছা, আপনি এই যে আপনার 45 দিনের জার্নি, আপনি বলছেন এটা ফিলোসফিক্যাল জার্নি। এখন ফিলোসফি নামে একাডেমিতে একটা আলাদা মানে ফ্যাকাল্টি আছে ফিলোসফি, তো এখানে আবার বিভিন্ন প্রকারভেদ আছে। আপনার এই ফিলোসফিক্যাল জার্নিটা, এইটা সেই তাত্ত্বিক জার্নি, না হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত দর্শন সমৃদ্ধ করার জার্নি? হ্যাঁ, এটা একটা তুমি উন্নত মানের প্রশ্ন করছো। মানে আমি যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলোর একটা বড় সমস্যা হচ্ছে, সাফির আবদুল্লাহ বলে যে এই শব্দগুলোর প্রত্যেকটার একটা একাডেমিক ডেফিনেশন আছে। তো আপনি যে যখন শব্দগুলো ব্যবহার করেন, তখন তো আপনি সেই একাডেমিক নর্মস মেনে বলেন না, ফলে তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো আমার মনে হয় যে আপনার উচিত এই শব্দগুলার ডেফিনেশন ক্লিয়ার করা। সো তুমি যেটা বলছো, না ডেফিনেটলি এটা একাডেমিক ফিলোসফি বলতে যা বোঝায় সেরকম ফিলোসফি না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই যে একটা জীবন দর্শন থাকে, সমাজ দর্শন থাকে, প্রত্যেককে আলাদা দর্শন থাকে, সেই সমস্ত দর্শনকে ইংলিশে বলতে যদি ফিলোসফি হয়, তাহলে সেই ফিলোসফি। আপনার আমি যে আপনার বইয়ের সূচিপত্র দেখছি 7টা চ্যাপ্টারের, ওখানে একটা কথা লেখা ছিল যে ইমিগ্রেশন পেন্সিল স্কেল। আমার কেন জানি মনে হয়েছে যে স্কেল না হয়ে এখানে যদি স্কেচ হতে পারতো তাহলে বিষয়টা কেমন হতো। স্কেচই তো ওটা, তাহলে হয়তো হ্যাঁ ওটা হয়তো টাইপিং ভুল করছে, স্কেল না। আচ্ছা, আমি নিজেও ভাবতেছিলাম যে এটা স্কেচ হওয়ার কথা, স্কেল কেন হবে। এই যে আপনার সংখ্যার প্রতি যে অবসেশন, আমি আপনার ফার্স্ট বই পড়ে দেন মানে আপনার প্রতি ইন্টারেস্টের কারণ এইটা, এই সংখ্যা তত্ত্বের বিষয়টা হচ্ছে আপনার এখানে কিভাবে আসছে। আমরা যখন জানি যে শকুন্তলা দেবীর বাড়ি সম্ভবত ইন্ডিয়াতে, রামানুজন ইন্ডিয়ান, তো এই সংখ্যা তত্ত্বটা আপনার এই বইতে কিভাবে আসছে? এই বইতে সংখ্যা নিয়ে মাতামাতিটা একটু কম করছি। এই বইতে যেটা হয়েছে, পিথাগোরাসের প্রসঙ্গ আসছে,
শকুন্তলা দেবীর প্রসঙ্গ আসছে, রামানুজের মুনির প্রসঙ্গ আসছে, ওই প্রসঙ্গ পর্যন্তই, বা শূন্য যে আর্যভট্ট সেই প্রসঙ্গগুলো আসছে। কিন্তু আমার নিজের সংখ্যাকেন্দ্রিক যে সমস্ত মাতামাতি ওই জিনিসগুলো একটু বেশ কমই আসছে, কারণ আমার মনে হয়েছে যে এইখানে সংখ্যাটা আসলে ওই রকম খুব মেজর রোল প্লে করতেছে না আমার এই ডিটাচমেন্টের এই জার্নিতে। যদি করতো তাহলে করতাম, কিন্তু যেহেতু যেটা হয়েছে যে আমি একটা কমপ্লিটলি অপোজিট জিনিসের সাথে আর একটা জিনিস ম্যাচ করে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করি, সেখানে পিথাগোরাস আসছে, সেখানে শকুন্তলা দেবী আসছে, সেইভাবে আসছে, এর বাইরে কিছু না। আচ্ছা, আমি আপনাকে যে আগে যে প্রশ্নটা করলাম এটা আপনার তো শাফির আব্দুল্লাহ রেফারেন্স বললেন, এটাই আমি বলতে চাইছিলাম যে আপনার যে ভাষা, আপনার এই যে ইংরেজি বাংলা মিশ্রিত ভাষা, তারপরে কিছু রূপক চিত্রকল্প আছে যারা আপনার লেখা অনেক পড়ে বা ফেসবুকে লেখা করে বা ব্যক্তিগত আপনার সাথে যারা আলাপচারিতা করে তারা এগুলা বুঝতে পারে। তাহলে আপনার এই বই তো আমি আপনার চ্যাপ্টারের নামগুলা দেখে বুঝতে পারলাম, যারা আপনাকে জানে তারা এগুলা বুঝতে পারবে। তাহলে একদম সাধারণ পাঠক বা যে আপনার বই পড়ার প্রতি ইন্টারেস্টেড সে এগুলা হচ্ছে কিভাবে ধরবে? ওকে, তুমি আমাকে চেনো কত সাল থেকে? আমি আপনাকে চিনি 2019 সাল থেকে। তুমি আমাকে 2019 সাল থেকে চেনো। আমি কি 2019 সাল থেকে লেখালেখি করি? না, আমি তো তার চেয়ে আরও অনেক আগে থেকে লেখালেখি করি। আমার তো তোমার সাথে দেখা হওয়ার আগে আমার 5টা বা 6টা বই অলরেডি বের হয়ে গেছে। তো তুমি এই বই কেন করছিলে? আমার প্রথম বই তুমি কেন করছিলে? আপনার প্রথম বই আমি পড়লাম যে একটা বইয়ের নাম নেই দাম নেই, দেন সম্ভবত ওখানে আপনার ওটা তো 619 পৃষ্ঠার বই, মানে বিশাল বড়। ওই বইটা তুমি শেষ করছিলে? হ্যাঁ, 2%। শেষ করার পর তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে তুমি আমার বাসায় আসছিলা। হ্যাঁ। ওকে, কেন শেষ করছিলা বইটার? মানে আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে ওই সময়ে মানে 2017-18 আমি ব্যক্তিগতভাবে যখন আমি প্রচুর বই পড়লাম, তখন বছরে প্রায় 150-200 বই পড়ছি। তো বই পড়ার পরে দেখলাম যে আসলে বইয়ের ব্যাপারে বা সাহিত্যের ব্যাপারে বা মানুষের ব্যাপারে যে গড় যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাগুলোতে আমি আসলে ঠিক রিলেট করতে পারতেছিলাম না। তখন আমাকে নিজেকে যে আপনার মতো ডিটাচমেন্ট মনে হচ্ছিল। তো তখন ওই সময়টাতে অবশ্য আমি আপনার বই যখন পড়ি তখন নামহীন দামহীন এই একটা নাম থেকে পড়ছি, কিন্তু আমি যখন বইটা স্টার্ট করি তখন যেমন একটা কথা থাকে যে বিটুইন দ্য লাইন, আমি ওই বইতে এমন কিছু ঘটনা যেমন আপনার মাইকেল বা জীবনানন্দ সম্পর্কে এরকম আরও অনেক ব্যক্তি সম্পর্কে আপনার যে নিজস্ব চিন্তা ভাবনাটা, যে আপনার যে প্রকাশভঙ্গিটা, এইটা আমার ভালো লাগছিল যে আসলে তো গড় চিন্তা ভাবনা আমি কেন করব, আমি তো আমার মতো করে। ঠিক আছে, এরপরে আমি মৌনতা ক্লাব লিখছি, এরপরে আমি হিউম্যান ল্যাব লিখছি। হিউম্যান ল্যাব যে অবশ্য আলাদা বিজনেস ফিলোসফির বই, ওটা তোমার ইন্টারেস্টের জায়গা না, সো এটা বাদ দিলাম। চিন্তা এক্সপ্রেস, রং প্যাথি, গ্যাপ শেডিং, সিগনেচার সরণ, তুমি প্রত্যেকটা পড়ছো না? হ্যাঁ। কেন পড়ছো? তুমি তো আমাকে চিন্তা না, তাই না? পড়ছো কেন? না, এইগুলা তখন ওই যে বললাম যে গড় চিন্তার বাইরে যে চিন্তার জায়গা। তুমি আমার প্রশ্ন করতেছো, ওটা আমি তোমার প্রশ্ন করতেছি। বিষয়টা হলো যে আমি তোমার উত্তরটা থেকে যেটা বোঝার চেষ্টা করলাম যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি স্পার্ক বোধ করতেছো, মানে তোমার কাছে আইডিয়াগুলো মনে হচ্ছে যে আইডিয়াগুলো তুমি রেগুলার যে সমস্ত বই পড়ে অভ্যস্ত সেই সমস্ত বই ইয়ের সাথে চাইতে আলাদা, মানে যে জিনিসগুলো তুমি আসলে পাইতেছো না। তো তোমার কি মনে হয় যে পৃথিবীতে এই শারমিন সুলতানা শ্যামলী মাত্র 1-2 পিস? তুমি যদি এটা মনে না করো, তোমার প্রশ্ন সেটা তো আসছে যে তুমি আমার চিন্তা না কিছু না, 2019 সালে যতদিন আমার অলরেডি 5-6টা বই বের হয়ে গেছে এবং এরপরে আরো কতগুলো বই বের হইলো, সবগুলো পড়তেছো, এরকম শ্যামলী আরো থাকতেই তো পারে। সো মূল জিনিসটা কি? মূল জিনিসটা হইলো যে যদি কিউরিয়াস পিপল হয়, যদি তার মনে হয় যে তার জন্য ভ্যালু অ্যাড করতেছে, সে কষ্ট করে হলে পড়বে। যদি মনে হয় যে ভ্যালু অ্যাড করতেছে না, পড়বে না। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বই লেখা হয়েছে, আর যদি একটা বই কেউ কোনোদিন না লেখে, তাও একটা মানুষ যত বই অলরেডি ভ্যালুয়েবল বই লেখা হয়েছে সেগুলো পড়ে শেষ করতে পারবে না। তো সেইখানে আমার বই যদি কেউ মনে করে যে তার জন্য চার্মিং, সে পড়বে অথবা পড়বে না। এখন তুমি বুঝতে পারতেছো না, তোমার বুঝতে সমস্যা হচ্ছে, তুমি কানেক্ট করতে পারতেছো না, সেটার কারণে আমি আমার স্টাইল বিসর্জন দিব, অত আলাদা আমার নাই। আমি তো তোমার মামা লাগি না। আপনি এরকম ডিফেন্সে যাচ্ছেন কেন?
আমি ডিফেন্সে বলছি- যাচ্ছি না তো, আমি তো ফ্যাক্ট বললাম। না আমি বলছি, আমি কিন্তু আমার কথা ভেবে বলিনি, আমি আপনার এই আমি- ভাষাটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। আরে তুমি তুমি না, জিনিসটাকে আমি তোমার বলছি, থেকে নিচ্ছ আমি না, আরো আমি বল কমপক্ষে 10 জন পাঠকের কাছে শুনছি যে হিমালয় ভাইয়ের লেখা আমি বুঝতে পারি না। না বুঝতে হলে সেটা তার সমস্যা, সেটা তার সমস্যা। আমি তো বললাম আমি যে আপনাকে বদলাইতে বলিনি, আমি বলছি এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। ব্যাখ্যা তো আমি বললাম যে যার মনে হয় যে ওর্থ রিডিং সে পড়বে, যে মনে হয় ওর্থ রিডিং না, তারে আমার কেন বুঝাইতে হবে এটা ওর্থ রিডিং? হ্যাঁ, এটা ঠিক আছে। পৃথিবীতে তো বইয়ের অভাব নাই, সেইখানে একজন হিমালয় পায়ের বই যদি কেউ না পড়ে, তার জ্ঞান বিজ্ঞানে এমন কোনো লোকসান হবে না, পড়লেও যে বিশাল কোনো লাভ হবে সেটাও মনে হয় না। সো যদি সে মনে করে এটা তার জন্য ওর্থ রিডিং, কারণ সে সময় দিচ্ছে, তো বই পড়া তো ক্লান্তিকর কাজ, সে পড়বে। এখন আমার ভাষা কঠিন, আমার ভাষা সহজ, এই সার্টিফিকেট সে চাইলে দিতে পারে। আমরা যেরকম বলি যে কমল মজুমদার, কমলকান্ত মজুমদার না লোকের নাম না, কি, কমল কুমার মজুমদার। কমল কুমার মজুমদার, তারপর হচ্ছে যে কি বলে বঙ্কিম, এদের সাহিত্য যথেষ্ট কঠিন অনেকে বলে। সেও ওরকম আমার না বলতে পারে যে এটা হয় না সেটা হয় না, বলুক, কিন্তু তার কারণে তো আসলে আমার লেখা আমি পাল্টাবো না। যেমন তুমি যে আজকে আসছো, তোমার আমি বলছিলাম যে আমার 23 জন কবির বই পড়তে হবে, কারণ কি আমি যে রিসেন্টলি যে মার্কিং করলাম, মার্কিংয়ে দেখলাম যে আমার লেখার মূল সমস্যা, মানে আমার লেখার যে 7টা ক্রাইটেরিয়া দিচ্ছিলাম, সেটাতে আমি পরিমিতিতে খুবই কম নম্বর দিছি নিজেকে, মাত্র 3.5। তো এটাকে আমি 5-এ রাখতে চাই, সো এই 1.5 বাড়াইতে চাই। এই 1.5 বাড়ানোর উপায় কি? আমার মনে হয়েছে যে যদি আমি আরও কিছু কবিতা পড়া শুরু করি, কবিতা পড়লে হয়তো আমি জিনিসগুলোকে আরেকটু অল্প ইয়েতে আরও আড়াল রেখে আরও স্টাইল করে বলবো, তখন হয়তো পরিমিতি বাড়বে। কিন্তু সেই পরিমিতি যদি আবার 6-এ উঠে যায়, তখন আবার আমার যে বেসিক সিগনেচার স্টাইল আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি যদি, তুমি যদি বলো যে আমি কনজারভেটিভ, আমি উগ্র, আমি যেটা ধরে আছি সেটা হলে তো আমি তোমার কবিতা আনতে বলতাম না, কবিতা না, পড়তেছি আমি তো। কিন্তু আমার আপত্তির জায়গাটা হলো যে অমুকে বলতেছে আমার লেখা পড়া যায় না, কঠিন, সেই জন্য আমি স্টাইল বদলাবো, সেটা কখনোই হবে না, না। স্টাইল তো বদলানো আমার না। ডিসিশন আর একজনের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, কিন্তু আমার নিজের একটা অ্যাসেসমেন্ট তো থাকবে। হ্যাঁ, আপনি নার্সিসিস্ট, এটা আমরা সবাই জানি। হুম, কিন্তু হচ্ছে যে আপনার সিগনেচার স্টাইল একটা লেখকের থাকা উচিত। হুম, একটা লেখকের যদি সিগনেচার স্টাইল না থাকে, তাহলে তার লেখক হওয়ার কোনো দরকার নেই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি যখন লেখা পড়ে বুঝতে পারবো যে এটা মানিক, এটা বঙ্কিম, এটা রবীন্দ্রনাথ, এটা সুনীল, এটা আখতারুজ্জামান ইলিয়াস, এটা শহীদুল জহির, তাহলে তো হচ্ছে যে সে লেখক হয়েছে, তাই না? হুম, কিন্তু যে নিজেই কিছু লিখে না, যেমন আমরা অনেকের বইতে এখন দেখি, এখন যারা লেখে, উপন্যাস লেখে, হুমায়ুন আহমেদের মতো করে লিখতে যায়, বাড়ি তার হতেছে সিলেট, সে সংলাপ লিখে হচ্ছে ময়মনসিংহের ভাষায়। আচ্ছা দেখো তোমার প্রশ্নটা বলো। আমার এই প্রশ্ন শেষ। তারপরের প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি অনেকগুলো প্রদেশ, 10টা প্রদেশ আর 17টা শহর, হ্যাঁ হ্যাঁ, এই 10টা প্রদেশ আর 17টা শহরে যে কালচারাল ডাইভার্সিটি দেখছেন, হুম। সেই দেখার প্যারামিটারগুলো কি ছিল আপনার? আহ, আমার এইখানে যেমন আমি মনুষ্য মালভূমি যে চ্যাপ্টারটা, ওইখানে আমি প্রত্যেকটা জায়গায় দেখার চেষ্টা করছি যে যে স্টেটে যে দল ক্ষমতায় আছে সেই অনুসারে সেই স্টেটের লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করে। যেমন ধরো যে মহারাষ্ট্রে তো হচ্ছে সম্ভবত বিজেপি ক্ষমতায়, বিজেপি না, মহারাষ্ট্রে সম্ভবত ক্ষমতায় হচ্ছে যে হিন্দু মহাসভা, হ্যাঁ ওরা মানে এনডিএ জোটের আর কি, এনডিএ শিবসেনা শিবসেনা, হ্যাঁ, এনডিএ জোটের। আবার মনে করো যে ইয়েতে উড়িষ্যায় ক্ষমতায় হচ্ছে সম্ভবত বিজেডি বা এই টাইপ কিছু একটা, বিজেডি মানে বিজেবি এই টাইপের একটা, হ্যাঁ। হ্যাঁ। তো আমি দেখার চেষ্টা করতেছিলাম যে যেখানে হচ্ছে বিজেপি ক্ষমতায় আছে আর যেখানে বিজেপি ক্ষমতায় নাই, বা যেখানে হচ্ছে যে এই দেখা যাচ্ছে যে অন্য দল ক্ষমতায়, সেইখানের সাথে সেই ধরনের মানুষের লাইফস্টাইল বা ওইখানকার অ্যাক্টিভিটি কীরকম প্রভাবিত হয়, সেরকম একটা ভালো রকম প্রভাবিত ব্যাপার আছে। সো ওইটা একটা প্রদেশ অনুযায়ী ওইটা একটা ডিফারেন্সিয়েট করলাম। তারপর আর একটা জায়গায় হচ্ছে যে কোন জায়গাগুলো আমাকে আসলে মনে রেখাপাত করছে আর কোন শহরগুলো মনে রেখাপাত করে নাই, সেটার পেছনে মনে করো সেখানকার মানুষের এই যেমন ধরো মিউজিয়াম, স্কুল, বাজার, তারপর সেখানকার মানুষজনের চিন্তার স্কেল, এই জিনিসগুলো একটা ব্যাপার ছিল। আর আরেকটা সবচেয়ে খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে আমি তো যেটা করছি যে এই শহরগুলা আমার সাথে সাথে গায়ত্রী কীভাবে দেখতো, গায়ত্রী এটা করতে গিয়ে আমি একটা জায়গায় চিন্তা করছি যে ইয়ের জায়গা থেকে, যেমন আমার যে এটা এখানে একটা চ্যাপ্টার ছিল হচ্ছে যে যে শহরগুলো আমার মনে দাগ কাটছে,
মনের দাগ কাটায় আমি দেখলাম যে ধর্মশালা আর হচ্ছে ধর্মশালা, বেনারস আর উদয়পুর, এই তিনটা আমাকে এখনো তারায় বেড়াচ্ছে। উদয়পুর মানে উড়িষ্যাতে? না, রাজস্থানে। রাজস্থানে। সো এটা একটা চ্যাপ্টার গুলো। আর একটা চ্যাপ্টার আমি দেখার চেষ্টা করলাম যে ক্ষমতা এবং প্রভাবের যে বিষয়টা। তখন আমি দেখলাম যে লখনৌতে গিয়ে আমার সত্যজিৎ রায়ের ভয়ঙ্করভাবে মনে করতেছে। তো সত্যজিৎ রায়কে নিয়ে আমি তখন চিন্তা ভাবনা করতে গিয়ে তখন সত্যজিৎ রায় দেখা গেল যে সত্যজিৎ রায়ের সাথে মাধবী মুখার্জির যে সম্পর্ক, সেইখান থেকে আবার পানিপথের যুদ্ধ, তারপরে আবার দেখা গেল যে সেই মহাভারতের যে হস্তিনাপুর তো ইসের উত্তরপ্রদেশে, কি যেন মিরাট বলে একটা শহর আছে, সেইখানে ছিল। তো সেই মিরাট আবার হচ্ছে এই ভারতের সবচেয়ে বড় ক্রীড়াপল্লী, ওখানে সব পাওয়া যায়, আবার ওখান থেকে নানা ধরনের জিনিসপত্র হয়। সো মিরাট একটা খুব ইন্টারেস্টিং শহর। সো তখন আমি মনে হলো যে এমন একটা জায়গা যেখানে আমি যাই নাই, না যাওয়ার সত্ত্বেও ওই জায়গা নিয়ে আমি এক্সপ্লোর করে মেলা কিছু লেখা ফেলাইছি। সো এরপরে যখন আমি এবার দিল্লিতে গেলাম, দিল্লির জায়গা থেকে দেখলাম যে ওখানে মানে আমার তো এই উপমহাদেশের সবচেয়ে ভিশনারি মানুষ মনে হচ্ছে সম্রাট আকবরকে। তো সম্রাট আকবর, আমি যখন দিল্লি দিয়ে ঘুরতেছিলাম তখন সম্রাট আকবর এবং দিল্লির সাথে লখনৌর যে বিষয়, আমার মনে হইতেছিল যে সম্রাট আকবর যদি হুমায়ুনের ছেলে না হয়, শেরশাহর ছেলে হইতো, তাহলে সম্ভবত আরো বেশি সে ভিশনারি হইতো। এবং মুঘল যে ডাইনেস্টি, এই মনে করো যে এই হুমায়ুন, জাহাঙ্গীর এবং শাহজাহান, এরা আসলে খুবই অযোগ্য অপদার্থ প্রকৃতির শাসক, এরা কোনো কাজের না। এই জাহাঙ্গীর তো সারাক্ষণে আফিম আর মদেই পড়ে থাকতো। নূরজাহান না থাকলে জাহাঙ্গীর অবস্থা খুব খারাপ হইতো। হ্যাঁ, আর আমি দেখলাম যে এই জাহাঙ্গীরকে নিয়ে একজন ঐতিহাসিক একটা মন্তব্য করছে, জাহাঙ্গীর যদি কোনো মিউজিয়ামের হইতো, মিউজিয়ামের ডিরেক্টর হইতো, তাহলে সে খুব সুন্দরভাবে জীবন কাটাইতো, সে আসলে শাসক হওয়ার যোগ্য না। বা শাহজাহান তো আসলে সেই অর্থে কোনো শাসক না। আবার মুঘলের সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী শাসক হচ্ছে আওরঙ্গজেব। সে মনে করো যে ক্ষমতার যে নৃশংস যে ব্যাপার, এটার সাথে তার যে আবার হাইলি কনজারভেটিভ, সব কিছু মিলে এই দিল্লি দিয়ে ঘুরতে ঘুরতে আমি যখন এই জামা মসজিদে গেলাম, জামা মসজিদে তো ওখানে আওরঙ্গজেবের একটা বড় স্লটারিং ছিল, মানে সে এক শিখ নেতাকে মারছিল। তো এই সমস্ত করতে গিয়ে আকবর এবং যখন আমি দেখলাম, কি বলে এই আওরঙ্গজেবকে নিয়ে চিন্তা করতে করতে, এরপরে হঠাৎ করে আমার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের জিনিসটার মধ্যে আমি আবার খুঁজে পাইলাম যে অমিতাভ বচ্চন, মনে করো যে আমরা সুপারস্টার যখন চিন্তা করতাম তখন অমিতাভ বচ্চনকে চিনতাম, কিন্তু শাহরুখ খান আর অমিতাভ বচ্চন মধ্যে তুলনা করি, শাহরুখ খান তো দেখা যাবে 70 বছর বয়সে হয়তো নায়কই থাকবে, অমিতাভ বচ্চন তো অনেকদিন আগে ক্যারেক্টার রোল করতেছে। তো এই সমস্ত দিয়ে তখন আমি যখন দিল্লিকে বোঝার চেষ্টা করলাম, এটার সাথে তখন তুমি এক ধরনের কোরিলেট করতে করতে একটা লিঙ্ক খুঁজে পাবো। আবার যখন আমি গুজরাটের ওইদিকে যাইতেছিলাম তখন আমার কে জানি সালমান খানের মনে করতেছিল যে হ্যাঁ, সালমান খান তো মনে করো যে সে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি 16 বার বোধ হয় সে 100 কোটি প্লাস করছে, মানে তার সিনেমা করছে। সো গুজরাটের যেভাবে উত্থান হচ্ছে এবং গুজরাটের যে সমস্ত স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, এইটার সাথে সালমান খানের আমি যখন একটা মিক্সচার করতে পারলাম, এরপরে যখন আমি গেলাম, মানে ভুবনেশ্বরে গেলাম, উড়িষ্যা প্রদেশ রাজধানী, সেখানে গিয়ে আমার মিঠুন চক্রবর্তীকে মনে করলো। কারণ হ্যাঁ, না মিঠুন চক্রবর্তী মানে ফাটাকেষ্ট না, এটা তোমাদের কমপ্লিটলি রং আইডিয়া। মিঠুন চক্রবর্তী কিন্তু পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করা এবং তার জন্ম হচ্ছিল বরিশালে, সে নকশাল করতো, সেইখান থেকে সে মৃগয়া করলো। সো মৃগয়াতে তো সে একটা সাঁওতাল ছিল এবং উড়িষ্যায় কিন্তু একটা আরবান ট্রাইবাল স্টেট মিউজিয়াম আছে যেখানে অনেক ধরনের উপজাতিদের নিয়ে একটা করা আছে। সো মিঠুন চক্রবর্তী তামিল, তেলেগু, কান্নাড়া নানা ধরনের এতে ফিল্ম করছে এবং সে কিন্তু রাশিয়াতে অনেক জনপ্রিয়। তার ডিস্কো ড্যান্সার নিয়ে রাশিয়ায় এখনো হয় এবং কিছুদিন আগে দেখলাম এই উজবেকিস্তানে একটা গান হচ্ছে এখন সবচেয়ে হিট, সেই গানেও দেখলাম মিঠুন চক্রবর্তীর ডিস্কো ড্যান্সারের ছবি টবি এখনও দেয়া। এবং ডিস্কো ড্যান্সার কিন্তু এই ভারতীয় প্রথম 1 বিলিয়ন রুপি আয় করা সিনেমা। ফলে মিঠুন চক্রবর্তীর যে জিনিসটা, সেটাকে অনেকভাবে ব্যাখ্যা করার বিষয়, যেটা উড়িষ্যা দিয়ে ব্যাখ্যা করা যায়। সো এই পুরো জার্নি কমপ্লিট করতে করতে তখন আবার আমার মনে পড়লো যে আমি যে 4টা স্টেডিয়ামে খেলা দেখলাম, সেই স্টেডিয়ামগুলোকে কীভাবে কোরিলেট করা যায়। তো মিরপুরের স্টেডিয়ামে গেলে আমার অঞ্জু ঘোষের কথা মনে পড়ে। অঞ্জু ঘোষকে নিয়ে আমজাদ হোসেনের একটা সিনেমা বই আছে, মাধবী সংবাদ, খুব বিতর্কিত। তো
তো সেই অঞ্জু ঘোষ আবার শাবান আলমগীরের সাথে বিসর্জন নামে একটা সিনেমা করছিল ট্রায়াঙ্গেল প্রেমের। সেই একই অঞ্জু ঘোষ আবার বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমা, সেটা করছে। এবং এই সিনেমাটা কিন্তু কলকাতাতেও রিমেক হয়েছে, ওইখানেও সুপারহিট। সত্যজিৎ রায় এটা নিয়ে কথা বলছে, দুইখানেই অঞ্জু ঘোষই ছিল। এবং সেই একই অঞ্জু ঘোষকে তুমি যখন ইউটিউবে দেখবা, এখন তুমি তারা দেখলে চিন্তা পারবে না যে কী অবস্থা, কী অধঃপতন হয়েছে। তো সব কিছু মিলে আমার মিরপুর স্টেডিয়ামে গেলে যখন অঞ্জু ঘোষকে মনে পড়ে, তখন আমি যে 4টা স্টেডিয়ামে গেছি, স্টেডিয়ামগুলো দিয়ে তখন বোঝার চেষ্টা করতেছিলাম যে ওই স্টেডিয়ামগুলো দিয়ে শহরগুলোকে বোঝা যায় কিনা। যেমন ধর্মশালা হচ্ছে এইটার আয়তন মাত্র 16,500, মানে 16,500 দর্শক হয়। এবং যেটা হয় যে এখানে থেকে কখনো কোনো দল প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পায় নাই, আউটফিল্ড চরম বাজে। কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা হইতেছে কিভাবে, যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়াম, উঁচু স্টেডিয়াম, হ্যাঁ, এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো তখন আমার মনে করলো রাইমা সেনের কথা। রাইমা সেনের ফিল্ম নিয়ে আসলে ইম্প্যাক্ট কি, সুচিত্রা সেনের যদি নাতি বলা করি, সে প্যারালেল কিছু সিনেমায় কিছু করছে, কিন্তু সেই অর্থে তো সে সিনেমায় বড় কোনো নাম না, কিন্তু তাকে আমরা রেট করি কেন, কারণ সে দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সুচিত্রা সেনের মতো। হ্যাঁ, তো ধর্মশালা যখন এটা হলো, এরপর যখন আমি পুনে ফিল্ম স্টেডিয়ামে গেলাম, ওইটা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো ওইটার সাথে তখন আমি টাবু আছে না, টাবুকে কোরিলেট করতে পারলাম, যে টাবু কমার্শিয়াল সিনেমা করছে, আবার হাওয়ার একটা সিনেমা ছিল, আবার সেই ইংলিশ সিনেমা করছে। তার সমসাময়িক নায়িকারা এখন আর কেউই প্রায় ওইরকম অ্যাক্টিভ না, সে কিন্তু যত বয়স বাড়ছে আর হচ্ছে অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। তো পুনে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা একে তো শহরের বাইরে, এবং এটা কিন্তু আগে ছিল না, আগে ছিল জওহরলাল নেহরু স্টেডিয়াম। এই নতুন স্টেডিয়াম কিন্তু এই মাঠটা অনেক সুন্দর। এই মাঠের 25% গেলার মাত্র শেড, বাকিটা হচ্ছে ইয়ের বাইরে, মানে শেড নাই। তখন মনে হলো যে এই স্টেডিয়ামের সাথে যখন আমি টাবুকে দেখবো এবং এই টাবুকে দিয়ে যখন পুনে শহরটা বোঝার চেষ্টা করব, তখন একটা ফ্যান্টাস্টিক একটা জার্নি তৈরি হয়। আবার যখন আমি মুম্বাইতে গেলাম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেখানে মনে করো টেন্ডুলকার খেলে বড় হয়েছে, গাভাস্কার খেলে বড় হয়েছে, এবং স্টেডিয়ামটা এত চমৎকার এবং এত ফ্যাসিনেটিং। সো ওইখানে গেলেই তখন অপর্ণা সেনকে মনে পড়লো, যে অপর্ণা সেনের যে ক্যারেক্টার, হ্যাঁ, অপর্ণা সেনের ক্যারেক্টার দিয়ে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামটাকে যখন বোঝা যায়, একই সাথে মুম্বাইতে গিয়ে আমার সঞ্জয় দত্তকেও মনে পড়ছে। তো সঞ্জয় দত্তকে দিয়ে তখন পুরো মুম্বাইয়ের এই কালচারটা ধরে ফেলতে পারবা। এবং সর্বশেষ ইডেন গার্ডেন, যে ইডেন গার্ডেনে গিয়ে আমার যে ইডেন গার্ডেনে যাওয়ার জন্যই আসলে আমার ইন্ডিয়ায় যাওয়ার প্ল্যান ছিল, সেখানে গিয়ে তো আমি শুধু মাধুরী দীক্ষিতকেই চিন্তা করতে পারছিলাম। ফলে তখন আমি মাধুরী দীক্ষিতের ইম্প্যাক্ট চিন্তা করতে করতে কলকাতার ঐতিহ্য এবং মাধুরী দীক্ষিতের বর্তমান যে মার্কেট ভ্যালু, এটার সাথে কলকাতার বর্তমান যে চিত্র, এটা দিয়ে পুরো একটা জিনিস দাঁড় করেছিলাম। এরপরে যেটা হলো যে এরা তো সব বিখ্যাত লোকজন, ধরো মনে করো যারা একেবারে অখ্যাত লোক, তাদের দিয়ে কোনো শহরকে বোঝা যায় কিনা। তখন আমি মনে করলাম যে আমরা 4 ভাই বোন তো 4 রকম। সো আমাদের 4 ভাই বোনকে যদি 4টা শহর দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কে কোন শহর হইতে পারে। সেখান থেকে আমার বড় অপাকে আমি জয়পুর দিয়ে বোঝার চেষ্টা করলাম, কালচারালি খুবই ভাইব্রেন্ট, এটা সেটা, কিন্তু আবার হচ্ছে যে খুব এলোমেলো ধরনের। সো বড় অপাকে তখন আমি হচ্ছে জয়পুর দিয়ে বোঝার চেষ্টা করলাম। এরপর যখন আমি আমার ছোট ভাই, ওকে আমি পুনে দিয়ে যখন প্রতিস্থাপন করার চেষ্টা করলাম, যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আমার যে ইমিডিয়েট আর একটা বোন আছে, যার কথা আমি খুব সচরাচর বলি না, ওকে দেখলাম অমৃতসর দিয়ে হেভিলি ব্যাখ্যা করে ফেলা যায়। এবং আমি আসলে নিজের কোথায় ফিট করতে পারলাম, আমার মনে হলো যে আমি হয়তো হায়দ্রাবাদে খুব ভালো ম্যাচ করব। সো ওইখান থেকেই এইরকম যে স্যাম্পলগুলো, যারা বিখ্যাত মানুষ না, তাদের দিয়ে যখন এই শহরগুলোকে ব্যাখ্যা করা যাবে, তখন তারা কানেক্ট করতে পারবে। সর্বশেষ হচ্ছে এই যে লোনাভালা, পুরী এবং বোলপুর, শান্তিনগর, এই জায়গাগুলোতে আমি মাত্র 1 রাত করেছিলাম। সো ওয়ান নাইট স্ট্যান্ড বললেই তো এটার মধ্যে একটা এরোটিক একটা ব্যাপার লোকজন চিন্তা করে। সো সেই এরোটিক চিন্তা ভাবনা থেকে আমি করলাম যে এই ট্রায়াঙ্গেলগুলো চিন্তা করে, যদি আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সোনালী দুঃখ একটা বই আছে, সো সেটা কি মূলত তৃস্তান এবং আইসোল্ট, মানে আইরিশ রাজকন্যা, তার প্রেম কাহিনী থেকে বানানো, সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে হতো। তখন আমার মনে পড়লো যে দি আনফেইথফুল যে ফিল্মটা ছিল, আনফেইথফুল ফিল্মের মতো করে আর একটা ফিল্ম আছে সুনীলের থেকেই বানানো, হঠাৎ নেরার জন্য। হ্যাঁ, এবং এইটা থেকে আবার হচ্ছে এই পুরো জিনিসটা শুরু হয়েছে বেসিক্যালি হচ্ছে দি আনফেইথফুল ওয়াইফ নামে একটা ফিল্ম, সেই জায়গা থেকে 1969। এবং এই মাইলসের যে নিঃস্ব করেছে আমায় গান, এই গানটা কিন্তু কলকাতার মানে ইন্ডিয়ার যে মার্ডার সিনেমাটা, ওই সিনেমায় নিছিল।
সো প্রত্যেকটা সিনেমাই আসলে কি এটা হচ্ছে মূলত একটা কি বলে লোনলি ওয়াইফের থেকে লোনলি ওয়াইফের এই আর একটা প্রেমে জড়ায় পড়ার জায়গা থেকে। সো এই ঘটনাটাকে তখন পড়তে গিয়ে আমি দেখলাম যে কর্তৃ লাভ বলে একটা টার্ম আছে। সো কর্তৃ লাভ টার্মটা সেই একাদশ শতকে ওই সময় যখন ছিল যে রাজা যুদ্ধ বা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে রানী দেখা যেত যে ওই সভাসদের মধ্যে থেকে যারা সুন্দর টুন্দর ছিল বা একটু কোয়ালিটিফুল ছিল তাদের সাথে প্রেম টেম করে বেড়াইতো। ওইখান থেকেই কর্তৃ লাভ আইডিয়াটা শুরু হয়েছে। সো এই কর্তৃ লাভকে ব্যাখ্যা করতে গিয়ে তখন আমি মনে করলাম যে জয়াশীল মানে ওই হঠাৎ নেওয়ার জন্য ফিল্মটা যেটা জয়াশীলের যে অভিনেত্রীটা ছিল ওকে দেখে তখন মনে পড়লো জয়াশীলের সাথে ক্লিওপেট্রার মিল আছে চেহারার। সো ক্লিওপেট্রার সাথেও তো সেই অ্যান্টনি এবং সেই জুলিয়াস সিজার কাহিনীটা ম্যাচ করা যায়। তখন আমি চিন্তা করলাম যে লোনাভালাতে আমি যখন ছিলাম ওইখানে যে সব কাপল আসে ওই রিসোর্টটাতে, কারণ পাহাড়ি এলাকা তো কাপল টাপল ওনারা হচ্ছে বেশি আসে। আবার যখন আমি পুরীতে গেলাম, পুরীতে দেখি হচ্ছে সব এই বিহার এবং পশ্চিমবঙ্গের লোকজন আসতেছে ছুটি কাটাইতে সমুদ্র দেখতে, ওখানে ফ্যামিলি নিয়ে আসে। বিহার পুরীতে হচ্ছে কলকাতার লোকজন বেশি যায়। হ্যাঁ, আর যখন আমি পশ্চিমবঙ্গ আর বিহার আর যখন আমি বোলপুরের শান্তিনিকেতন গেলাম ওখান থেকে লোকজন একা একা, বেশিরভাগই একা একা, মানে ওখানে দল ধরে যাচ্ছে না, সাধারণত রবীন্দ্র প্রেম থেকে শান্তিনিকেতন। ফলে তখন আমি দেখার চেষ্টা করলাম যে ওয়ান নাইট স্ট্যান্ড হলেও এই ওয়ান নাইট স্ট্যান্ডের মধ্যে আসলে প্রকৃতিগত পার্থক্য আছে এবং এটার সাথে ওই সেটা কোন জায়গা সেটার উপরে ডিপেন্ডেন্ট। যেমন ধরো লোনাভালা তো মুম্বাইয়ের খুব কাছাকাছি, ফলে ওখানকার পোলাপান একটু একটু হাইফাই ধরনের ওইভাবে যায়। এই পুরীতে যারা ওয়ান নাইট স্ট্যান্ডের ইয়েতে আসছে এরা দেখা যাচ্ছে এদের টাকা পয়সা কম, আবার যারা বোলপুরের ওখানে গেছে তারা আবার একটু নিজেদের কালচারাল এক ধরনের ব্যাপার স্যাপার আছে। ফলে একই ওয়ান নাইট স্ট্যান্ড যে ভিন্ন ভিন্ন জায়গা থেকেই হয়েছে ওইখান থেকে ম্যাচ করার চেষ্টা করছে। সো এইভাবেই মনে করো কালচারাল যে বিষয়টা ওই 17টা কাভার হয়ে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কালচারাল স্টাডি এটাও একটা ফ্যাকাল্টির মতো, বিভিন্ন সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, ইংরেজ সংস্কৃতি, এরকম সংস্কৃতি আছে। এখন ভারতের সংস্কৃতি ব্যাপারটা কিন্তু একটু গোলমেলে বেশি আসে। ভারতের সংস্কৃতি একটা জিনিস হচ্ছে সর্বভারতীয় জাতীয়তাবাদ, আরেকটা আছে যে স্টেট ভিত্তিক, যে ওদের নিজস্ব কালচার পলিটিক্স, এটা তো স্টেট ভিত্তিক। আবার কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যেমন দিল্লি কেন্দ্রশাসিত, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ কেন্দ্রশাসিত। এই যে আপনি আগে একটা কথা বলছেন যে যেখানে বিজেপি ক্ষমতায় বা বিজেপির শরিক দল বা আরেকটা জায়গায় তৃণমূল ক্ষমতায়, মানে এরকম যে জায়গায় জায়গায় আলাদা ভাগ আছে। তো এরকম যে কালচারাল স্টাডিটা, এটারও তো একটা থিওরি আছে, বিভিন্ন জনের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মতবাদ আছে যেগুলো ছোটবেলায় মুখস্থ করতাম। কিন্তু আপনি তো পরিব্রাজক, আপনার নিজস্ব আইডেন্টিফিকেশন পরিব্রাজক। তো এইখানে একটা কথা আছে, আমি আপনাকে সবসময় বলছি যে বাঙালির ভ্রমণ কাহিনীগুলো হচ্ছে এরকম, অমুক জায়গায় গেছিলাম, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর নদী। তো আপনারটা তো এটার চেয়ে ভিন্ন, এটা আমরা বিভিন্ন আলাপে জানছি। কিন্তু আপনি যে কালচারাল স্টাডিটা করছেন তখন সেটা কতটা আপনার ব্যক্তিগত দর্শন থেকে আর কতটা সেই একাডেমিক থিওরির সাথে রিলেটেড করে? না, আমার এটাকে আমি কখনো কোনো একাডেমিক বই হিসেবে রেফার করব না। না, আপনার বই একাডেমিক না, কিন্তু ফলে এটাকে তুমি কমপ্লিটলি আমার একটা মনোলগের জায়গা থেকে দেখলে সেটা বেটার হবে। সো এখানে কোনো কি বলে থিওরিটিক্যাল ব্যাখ্যা না, এখানে কোনো থিওরিটিক্যাল ব্যাখ্যা নাই এবং এখানে আমার পর্যবেক্ষণ অসংখ্য ভুলও থাকতে পারে। সো এটাকে আমি বলবো না যে এটাকে কোনো রেফারেন্স হিসেবে করুক, জাস্ট এটা একটা অ্যানাদার অপিনিয়ন দিতে পারে। আচ্ছা, ভাষার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বলছেন আপনি ইংরেজিতে কথা বলছেন, তো ভাষা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে প্রাণী জগতে সম্ভবত মানুষ একাই কথা বলতে পারে। তো এইখানে যে আপনি যেসব স্টেটে গেছেন, কথা বলছেন বিভিন্ন জনের সাথে, তাহলে এই যে ভারতে যে ভাষার যে ডাইভার্সিটি, এটা ভারতকে কীভাবে সমৃদ্ধ করছে বলে আপনার মনে হয়? ভয়ঙ্করভাবে সমৃদ্ধ করছে। কারণ আমি তো ওদের অনেকগুলো স্কুলে গেছি, তো ওরা কিন্তু 4টা ভাষা ওদের মানে একদম বাই ডিফল্ট শিখতে হয়। প্রথমত ওদের যে স্টেট, সেই স্টেটের একটা ল্যাঙ্গুয়েজ, এরপরে হিন্দি, এরপরে হলো ইংরেজি, আর একটা সংস্কৃত। সো 4টা ভাষা যখন ওরা শিখে এবং যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, সো ভাষাগুলোর সাথে তো ওরা কাছাকাছি। ফলে ওদের যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে, ওরা মনে করো তুমি আমি আর একজনের সাথে বসে আছি, একসাথে 5 জন বসে আছে, কিন্তু 5 জনের সাথে 5 ভাবে কথা বলতেছে।
এতে করে যেটা হয়েছে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, খুব পিন পয়েন্ট হওয়া এবং নিজের ব্যাপারে খুব সতর্ক হওয়া, টিকে থাকার যে সার্ভাইভাল মেকানিজম এবং দ্রুত অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, এটা একটা বিরাট ব্যাপার। আমি ওই বই দিক থেকে দেখলাম যে ফরচুন 500 যে কোম্পানির লিস্ট, সেখানে দেখলাম যে 60 জন কোম্পানির সিইও কোনো না কোনোভাবে ইন্ডিয়া ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ তারা ইন্ডিয়া থেকে অরিজিন। আমার মনে হয় যে এইটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ইন্ডিয়ার এই যে ভাষাগত যে একটা ব্যাপারটা, এই তো ভাষার কারণে যেটা হয়েছে যে আমরা দেখো আমরা বাংলার বেলায় কোনো ভাষাকে জানি, ইংলিশটা আমরা শিখি, ছোটোবেলা থেকে শিখি, কিন্তু আমাদের তো ইংলিশ বলার প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে যে আমাদের অফিস আদালত সব জায়গায় আমরা সব বাঙালির সাথেই কাজ করি। আমাদের তো এরকম বিদেশি ক্লায়েন্ট যারা হচ্ছে আইটিতে কাজ করে অথবা গার্মেন্টসে কাজ করে, তাদের বিদেশি ক্লায়েন্ট থাকে। এরপরে তো আমাদের ইংলিশই, আমি দুইজনের মধ্যে ইংলিশে কেন কথা বলবো, আমাদের তো প্রয়োজন পড়ে না। বা আমরা আরোপিতভাবে যদি ইংলিশে কিছুক্ষণ পরে কথা বলেও সেটা আসলে আমাদের মধ্যে কোনো মিনিং তৈরি করে না। কিন্তু ওরা তো বাধ্য হয়েই ওরকম সবসময় নানা ধরনের ভাষায় কথা বলে এবং ওদের প্রচুর ট্যুরিস্ট আসে। আমাদের যদি এমন হতো আমাদের অনেক ট্যুরিস্ট আসে, তাহলেও হয়তো একটা কথা ছিল। যেহেতু কিছুই হয় না, ফলে আমরা তো শেষ পর্যন্ত আসলে বাংলাতে আটকে পড়ে যাই। সো আমাদের এই একমাত্রিক ভাষা, এইটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। আমার মনে হয় যে আমাদের আরও 4-5টা ভাষা যদি থাকতো, সেটা আমাদেরকে আরও চিন্তার ব্যাপ্তি বাড়াইতে হেল্প করতো, যেটা ইন্ডিয়ানরা হেল্প করতেছে। ওদের 7,500-7,000-এর বেশি ভাষা ওদের। তো এটা তো খুব ফ্যাসিনেটিং ব্যাপার। মানে ধরো যে কিছুই পারে না, সেও 10-12টা ওদের লোকাল ভাষা কম বেশি কিছু না কিছু পারে। সো এটা একটা ভাষা মানে একটা ভোকাবুলারি, তাই না? একটা ভোকাবুলারি, কোনো ভাষা ওটা অ্যালফাবেটও থাকে। সো সব কিছু মিলে এই যে অ্যাডভান্টেজটা, এটা পৃথিবীতে আমার মনে হয় যে এইরকম মনে হয় কোনো দেশই নাই। যেমন মনে করো যে আমেরিকা বিশাল বড় দেশ, রাশিয়া বিশাল বড় দেশ, ইংল্যান্ডও তো অনেকই, কিন্তু ওরা আসলে কয়টা ভাষায় কথা বলে? ফ্রান্স কয়টা ভাষায় কথা বলে? ওদের লোকজন অল্প একটা ভাষাতেই কিন্তু কথা বলে। বা যেটুকু কথা বলে সেগুলো দেখা ওইটার অপভ্রংশ, কিন্তু কমপ্লিটলি আলাদা ভাষা কিন্তু না। কিন্তু ভারত দেখলাম, আমি জানি না ব্রাজিল বা আফ্রিকার কোনো দেশে এরকম আছে কিনা, আমার জানা ওদের আসলে ইন্ডিয়াই একমাত্র দেশ যেখানে আসলে এত ভাষা, ওদের প্রত্যেক 200 কিলোমিটার এক ভাষা বদলা যাইতেছে। তো এটা একটা বিরাট ঘটনা। এটা ওদেরকে অনেকভাবে ব্লেসিং দিছে। এই যে রাজ্যভিত্তিক যে আলাদা সংস্কৃতি, আপনি দেখেন পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে বিহারের সংস্কৃতি বা উড়িষ্যার সংস্কৃতি হালকা মিল হলেও উত্তর ভারতের সাথে কিন্তু কোনো মিল হবে না, বা দক্ষিণ ভারতের সাথে মিল হবে না। তো আপনি তো 10টা স্টেটে যে এক্ষেত্রে আপনার কাছ থেকে কিন্তু রাজ্যভিত্তিক কি কোনো কালচারাল পলিটিক্স বা কালচারাল বিষয় নিয়ে সাংঘর্ষিক এই সমস্ত বিষয় বা এই রাজ্যগুলোর কালচার আপনাকে কি করে সমৃদ্ধ করছে? আমাকে সমৃদ্ধ করছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখছি যে আমরা যেরকম আমাদের একজন রাজশাহী লোক যেমন আগে বাংলাদেশি পরে রাজশাহী, কিন্তু ওরা আসলে প্রথমে যদি কেউ পাঞ্জাবের হয় প্রথমে সে পাঞ্জাব পরে ইন্ডিয়ান। সো ওদের এই আঞ্চলিকতাটা আসলে অনেক প্রকট। যেমন আমি যখন ওখানে গেছিলাম তখন দেখলাম যে ওই ইগুলা কি বলে, এরা নিজেদের ব্যাপারে যেরকম থাকে, অন্য রাজ্যের ব্যাপারে তাদের তো এরকম কোনো মাথা ব্যথাই নেই। ফলে ওদের কাছে যেটা হয়েছে যে আমি দেখলাম যে মনে করো পাঞ্জাবের একটা লোকের কাছে দক্ষিণ ভারতের একটা লোক যেরকম, বাংলাদেশের লোক হয়তো তার চেয়ে খুব আলাদা কিছু না, শুধুমাত্র মানে দেশ আলাদা, বরং ও অন্য রাজ্যের প্রতি হয়তো তার একটা কম্পিটিশন থাকবে। আমাদের বাংলাদেশের প্রতি তার কম্পিটিশনের সাথে হয়তো কিছুটা অন্য অনুভূতি কাজ করে, কিছু ক্ষেত্রে করোনা, কিছু ক্ষেত্রে সিম্প্যাথি, কিছু ক্ষেত্রে বিরক্তি, কিন্তু কম্পিটিশন বোধ করে না। ফলে ওদের এই কম্পিটিশনটা ওদেরকে কিছু ক্ষেত্রে অনেক হেল্প করছে, কিছু ক্ষেত্রে প্রবলেমে করছে, বাট ওদের ওই আঞ্চলিকতা বোধ আসলে প্রখর। সো এইটা থেকে আমি বেশ কিছু আমার উপলব্ধি তৈরি হয়েছে, যেটা বাংলাদেশে থেকে আসলে আমি বুঝতে পারিনি। যেমন ধরো আমরা বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে হয়তো কিছুটা থাকতে পারে, যে বরিশালের লোক ইজন থাকতে পারে, কিন্তু তারা কখনোই বলবে না যে সে তো আগে বরিশালের লোক, সে বাংলাদেশের লোক পরে বরিশালী ভাবে বলে। সো বড় জায়গার ক্ষেত্রে এটা একটা বড় অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা একটা ইকুয়েশনটাই আলাদা, যেটা বাংলাদেশের ইকুয়েশন দিয়ে বোঝা যাবে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনি যে 7টা অধ্যায় বইটা শেষ করছেন, সেই 6টা না 6টা। আচ্ছা, 6টা অধ্যায় নিয়ে হচ্ছে একটু ছোট করে ইন্ট্রো। প্রথম অধ্যায় যেটা, সেটা আমি বলতে চাইছি যে আমাদের জীবনের যত ঘটনা এর বেশিরভাগই আসলে ভাগ্য, নিয়তি এবং কোইন্সিডেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আমরা যতই প্ল্যানের কথা বলি বেশিরভাগ জিনিস আসলে প্ল্যান অনুযায়ী হয় না, এবং এই ভাগ্য এবং কোইন্সিডেন্সগুলো কীভাবে কারো ক্ষেত্রে বারবার ঘটে, কারো কারো ক্ষেত্রে ঘটেই না, এই ফ্যাক্টরগুলো কীভাবে চেঞ্জ হয় সেইগুলো নিয়েই আসলে প্রথম চ্যাপ্টারটা। আচ্ছা, আমি এই জন্যই বলতেছিলাম যে আপনার ওই নিয়তির কথা আপনি লিখছেন চ্যাপ্টারটির নামে, তো আপনি নিজে কি হচ্ছে নিয়তিবাদে বিশ্বাস করেন? আমি তো জিনিসটাই বিশ্বাস করি না। সো এই প্রশ্ন তো আমার সাথে ম্যাচ করে না। কিন্তু আমি মানে আমার ব্যাখ্যার কথা বলছি। দ্বিতীয় চ্যাপ্টারটা হলো যে আমি যেটা বলতেছিলাম যে এই যে ফরচুন 500-এর যে 60 পিপল সিও হচ্ছে ইন্ডিয়ার, এইটার ভিত্তিতে আমি ইন্ডিয়াকে যে খোঁজার চেষ্টা করছি, সেখানে 10টা প্যারামিটার দিয়ে আমি ইন্ডিয়াকে দেখার চেষ্টা করছি এটা। তৃতীয় হচ্ছে যে বইয়ের যে মূল প্রোটাগনিস্ট ডিটাচমেন্ট, এই ডিটাচমেন্ট থেকে তোমার যে নতুন ধরনের কিছু উপলব্ধি তৈরি হয়, তুমি নিজেকে নতুনভাবে চেনো, সেই চেনার ব্যাপারটা। তারপর হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শহরকে আমি তখন বললাম যে আলাদা আলাদা করে ম্যাপিং করা, আলাদা বোঝার চেষ্টা করা, কোরিলেট করা। লখনৌতে গিয়ে সত্যজিৎ রায়কে খুঁজে পাওয়ার যে বিষয়টা, লখনৌতে যে আপনি হচ্ছে যে মীর তকি মীর না খুঁজে আপনি লখনৌতে সত্যজিৎ রায় খুঁজলেন কি করে? মীর তকি মীরের নাম আমি জানতাম না, রিসোর্স দিয়েছিলাম। তুমি দিলে তো আর সেটা তো আর আমার মনের মধ্যে ঢুকবে না। মনের মধ্যে ঢুকবে তো যেটা আমি অলরেডি হয়। এবং আমি পরে দেখলাম যে সত্যজিৎ রায়ের শতরঞ্জিকা খিলাড়ি যে ফিল্মটা, এইটা সে পুরোটাই লখনৌতে শুট করছিল। ফলে এই যে করা কি বলে, ওখানে গিয়ে আমার সত্যজিৎকে মনে করা, তখন আমি বুঝলাম যে আসলে আমি তো জানতাম না এটা লখনৌতে শুটিং করা হয়েছে, কিন্তু যেহেতু আমার বারবার সত্যজিৎকে মনে পড়তেছিল, তখন আমি ফিল করলাম যে ওই যে বললাম যে কোইন্সিডেন্সের যে ব্যাপারগুলো, এটা একেবারে উড়ে দেওয়া যায় না। দিল্লিতে কি গালিবকে মিস করছেন? গালিবকে ওইভাবে মিস করিনি, কারণ গালিবের সাথে আমার যোগাযোগ কম। বাট আমি দিল্লিতে গিয়ে সম্রাট আকবরকে আমি খুব ফিল করছি। দিল্লিতে আমার মনে হয় যে সম্রাট আকবরকে বেশি মিস করার কথা। হ্যাঁ, আমি সম্রাট আকবরকে খুব ফিল করছি, গালিবকে একটু একটু। আপনার মানে আপনার মতে যে মুঘল যে প্রথম 6টা শাসক, তার মধ্যে কাকে সর্বোৎকৃষ্ট মনে হয়? ডেফিনেটলি আকবরের ধারে কাছেও কেউ না। তার মধ্যে তো ভিশনারি কে ছিল? আওরঙ্গজেব হয়তো আকবরের চাইতে টিকছে বেশি, কিন্তু আওরঙ্গজেব তো আসলে ক্ষতিকর প্রাণী। সময় তো আসলে খুবই না, কিন্তু আওরঙ্গজেব সামগ্রিকভাবে কিন্তু ক্ষতিকর আসলে যতটা ক্ষতিকর ছিল, তার যে হইতেছে যে ইতিহাসের যে নেগেটিভ বয়ান, এটা মুসলমান বলে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আওরঙ্গজেবের সে অনেক উগ্র এবং কনজারভেটিভটা আসলে আমি যে বললাম না যে সে কনজারভেটিভ ছিল, কিন্তু তার যে উগ্রতার যে পরিমাণ বা উগ্রতার যে প্যারামিটার শুধু হাই হচ্ছে, এইটা যে ভারতের বর্তমানে যে হিন্দুত্ববাদী রাজনীতির যে প্রকট হয়, এটা আপনি নিজের ফিল করার কথা। এইটারই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আওরঙ্গজেব দিন দিন আরো অনেক বেশি উগ্র হয়ে যাচ্ছে। সেই জন্যই তো বললাম যে আওরঙ্গজেবকে আমি কেন করতে পারি না, মানে প্রেস করতে পারি না, সেটা তো তুমি অলরেডি বলেই দিলা। কিন্তু আকবর অনেক বিরাট ভিশনারি ছিল, মানে আমি এই ধরনের ক্যারেক্টার পছন্দ করি। আমি জানি আপনার আকবর পছন্দ হওয়ার কথা। হ্যাঁ, সো আকবর আমার অনেক পছন্দ। আর হুমায়ুন জাহাঙ্গীরের আসলে হচ্ছে অযোগ্য অপদার্থ, বাদশার ছেলে বাদশা। হ্যাঁ, রাজার ছেলে রাজা, এছাড়া এরা কিছুই করে খাইতে পারতো না। বাবরকেও কিন্তু ভিশনারি মনে হয়, যদিও সে টাইম পাইছে খুব কম। না, বাবর তো ডেফিনেটলি ভিশনারি, মানে বাবরই তো মুঘল শুরু করলো। হ্যাঁ, কিন্তু এই হুমায়ুন জাহাঙ্গীর শাহজাহান এরা কোনো কাজের না। আচ্ছা, সো এইটা একটা গেল। এরপরে হলো পঞ্চম চ্যাপ্টার হচ্ছে যে আমরা যখন রিয়েল লাইফে থাকি, আমরা অনেক বাস্তবতা গায়ের জোরে অগ্রাহ্য করি, কিন্তু এই যখন কমপ্লিটলি নিজ দায়িত্বে সব কিছু করতে হয়, তখন এমন অনেক বাস্তবতা আছে যেটাকে আমরা মাইনে নিতে বাধ্য হই। অনেক নিজের ব্যাপারে গোপন ব্যাপার বা বাস্তবতা, মানুষের ব্যাপারে অনেক নিষ্ঠুর সত্য, তখন আমরা আসলে স্বীকার করে নিতে বাধ্য হয়ে যাই। সো সেই চ্যাপ্টারটা হচ্ছে ডিনায়াল যে চ্যাপ্টার, ওই একটা চ্যাপ্টার পঞ্চম। আর ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে, তুমি ভ্রমণের বইগুলোতে দেখবা যে শুধু প্রশংসা সমালোচনা এইটা, কিন্তু ভ্রমণের অনেক ডার্ক হিস্ট্রি থাকে। তো সেই ডার্ক হিস্ট্রিগুলা তো ভ্রমণের কোনো বইতে থাকে না। সো আমি এইখানে অনেক ডার্ক স্টোরি, মানে লাস্ট চ্যাপ্টারটা ওই অনেকগুলো ডার্ক স্টোরি লেখার চেষ্টা করেছি, যেগুলো সাধারণত থাকে না, বাট আমার মনে হয় থাকা উচিত। মানে ভ্রমণ ব্যাপারটাকে আমরা যত লুক্রেটিভ বলি, এত লুক্রেটিভ আসলে না, এটাতে অনেক ডার্ক ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো নিয়েও আমার লেখা দেখো, সেইটা মিলে ছোট চ্যাপ্টার।